দেখো এই ভিডিওতে আমরা সেকেন্ডে 6 দাগের অঙ্ক থেকে আমরা এই মক টেস্ট 2 এর অ্যান্সারগুলো পরপর দেখি। প্রথম অঙ্কে মানে 6 দাগের অঙ্কে কি বলেছে, 72, 75, 90 ও 96 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। 6 দাগে 72, 75, 90 ও 96 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সংখ্যাগুলো দেয়া আছে অর্থাৎ 72, 75, 90 এবং 96 এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য মানে অবশ্যই এদের লসাগু করতে হবে। তাহলে এদের লসাগু করার জন্য প্রথমেই আমরা 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করলে 24, 25, 90, 32। এদেরকে 2 দিয়ে ভাগ করলে 12, 25, 15, 16। আবার 2 দিয়ে ভাগ করতে পারবো 6, 25, 15, 8। আবার একবার 2 দিয়ে 3, 25, 15, 4। আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে করব 1, 25, 5, 4। এবার 5 দিয়ে যাবে 1, 5, 1, 4। তাহলে লসাগু সমান 3 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 1 গুণ 4। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, এই 4টাকে, এটা একটা যৌগিক সংখ্যা, এই 4টাকে আমরা কিন্তু ভেঙে লিখি। ভাঙলে কি পাবো? প্রথমে 3টে 2 আর এই 4কে ভেঙে 2টো 2, অর্থাৎ মোট 5টা 2 পাবো। আমরা 5টা 2 পেলাম। 3 আছে কটা? 2টো। 5 আছে 2টো। এটাকে আমরা এখনই গুণ করে বসিয়ে দিতে পারি, আবার নাও পারি। তার আগে আমরা একটা কাজ করব, সেই কাজটা হলো এখানে মৌলিক উৎপাদক কটা কি আছে সেটা দেখে নেব। মৌলিক উৎপাদক হিসেবে 2 আছে 5টা, 3 আছে 2টো মানে জোড়ায়, 5ও আছে 2টো বা জোড়ায়। গুণ করার সময় কিভাবে করব? গুণ করার সময় মাথায় রাখবো একটা 5 একটা 2 মানেই কিন্তু একটা শূন্য। তাহলে এখানে 2টো 5 2টো 2 মানে 2টো শূন্য অর্থাৎ 100। তাহলে বাকিগুলো গুণ করি। তাহলে 3 3 এ 9, 2 গুণে 18, 18 2 গুণে 36, 2 গুণে 72, 72। আর 2টো 5 2টো 2 এর জন্য 2টো শূন্য অর্থাৎ 7200। গুণ কিন্তু মুখে মুখে আমাকে রাফের হেল্প নিতে হলো না। এবার কথা হচ্ছে যে পূর্ণবর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ হতে গেলে আমরা জানি কি, প্রত্যেকটা মৌলিক উৎপাদককে জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে এখানে কোন মৌলিক উৎপাদক জোড়ায় নেই? একমাত্র 2। তাহলে এখানে লসাগুর মধ্যে মৌলিক উৎপাদক, লসাগু এর মধ্যে মৌলিক উৎপাদক 2 বিজোড় সংখ্যায় আছে। বিজোড় সংখ্যায় আছে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা পেতে হলে, পূর্ণবর্গ সংখ্যা পেতে হলে লসাগু মানেই 7200 কে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করতে হবে। অতএব নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা হবে, নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে 7200 গুণ 2 সমান 14400। হয়েছে? এটাই আমরা ইংলিশ মিডিয়ামে দেখি। Find least perfect square divisible by 72, 75, 90 and 96. Find the least
perfect square that divisible by 72, 75, 90 and 96. তাহলে প্রবলেম নাম্বার 6। তাহলে কি করছি, নাম্বার দুটো আছে বা নাম্বার চারটে আছে 72, 75, 90, 96। তাহলে এদের এলসিএম বার করি। এদের এলসিএম করার সময় আমরা 3 দিয়ে ডিভাইড করি। 3 দিয়ে ডিভাইড করলে 24, 25, 30, 32। 2 দিয়ে 12, 25, 15, 16। again 2 দিয়ে 6, 5, 6, 25, 15, 8। again 2 দিয়ে 3, 25, 15, 4। 2 দিয়ে আর যাবে না, 3 দিয়ে যাব 1, 25, 5, 4। again 5 দিয়ে 1, 5, 1, 4। now LCM equal to 3 into 2 into 2 into 2 into 3 into 5 into 5 into 4। 1 গুলোকে আমরা লিখলাম না, 1 গুলোকে এখানে লিখলাম না। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি এটাকে প্রাইম নাম্বারে লিখছি বা পারফেক্ট স্কোয়ারের জন্য লেখার চেষ্টা করছি, তখন কিন্তু কোনো কম্পোজিট নাম্বার রাখা যাবে না বা যৌগিক সংখ্যা রাখা যাবে না। তখন কি করব, তাহলে এই 4টাকে আমরা ডিভাইড করে দিচ্ছি। তাহলে 2 কটা, 3টে, আর এখান থেকে 2টো। তাহলে 2 into 2 into 2 into 2 into 2 into 3 into 3 into 5 into 5, that is 7200. now here prime factor 2 are in odd numbers. To get perfect square LCM should be multiplied with 2. Therefore, required least perfect square is 7200 into 2 equal to 14,400. হয়েছে? তাহলে প্রবলেম নাম্বার 6 সলভ। পরের প্রশ্ন, বাংলা মিডিয়ামে পরের প্রশ্ন আছে, একটি সংখ্যাকে 12 দ্বারা গুণ করলে গুণফলের সাথে 10 যোগ করে প্রাপ্ত যোগফলকে 19 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 10। অর্থাৎ এখানে 3টে অপারেশনের কথা বলা আছে। প্রথমে একটি সংখ্যাকে বলেছে, তাহলে সংখ্যাটা আমরা জানি না, তার সাথে 12কে গুণ করছি, গুণফলকে 10 দ্বারা যোগ করছি, আবার যোগফলকে 19 দিয়ে ভাগ করছি, করলে যে ভাগফল হবে সেটা হচ্ছে 10। আমাকে জানতে চেয়েছে সংখ্যাটি কত। তাহলে দেখা যাক, তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা পদ্ধতি নেব, সেটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন মেথড। অর্থাৎ আমরা শেষে যে কাজটা হয়েছে সেই কাজের ঠিক বিপরীত প্রক্রিয়াটাকে আনব। তাহলে 7 দাগের সমস্যা কি না, প্রথমে সংখ্যাকে আমরা 10 দ্বারা 12 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে এখানে আমি যদি পরপর লিখি যে নির্ণেয় সংখ্যা তাকে প্রথমে 12 দ্বারা গুণ, তাহলে আমরা পেয়েছি কি গুণফল। আবার এই গুণফলকে আমরা 10 যোগ করেছি, তাহলে পাবো যোগফলটা। আবার এই যোগফলকে 19 দ্বারা ভাগ করেছি, যোগফলকে আমরা 19 দ্বারা ভাগ করেছি, করলে পেয়েছি 10। অর্থাৎ আমাকে যদি এখন এর বিপরীত প্রক্রিয়াগুলো করতে হয়, প্রথম আমি আগে এই যোগফলটাকে বার করব। তাহলে এখানে যে 3টে জিনিস, গুণফল, যোগফল আর এই যে মূল উত্তর, তাহলে আমি আগে এই যোগফলটিকে আগে বার করি। তাহলে যোগফল সমান কত,
যোগফল সমান হচ্ছে, এখানে ভাগ ছিল, তাহলে 10 গুণ 19 সমান 190। এবার আমাকে গুণফলটা বার করতে হবে। তাহলে গুণফলটা কত? গুণফলটা হচ্ছে যোগফলের থেকে 10 বিয়োগ হবে, কারণ গুণফলের সাথে 10 যোগ করে যোগফল হয়েছে, তাই গুণফল থেকে যদি আমি 10 বিয়োগ করি, অর্থাৎ 100 যোগফল থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে 190 বিয়োগ 10 সমান 180। আর সংখ্যা সমান হচ্ছে ঠিক উল্টোটা, 180 ভাগ 12 সমান 15। অতএব নির্ণেয় সংখ্যা হবে, নির্ণেয় সংখ্যা হলো 15। হয়েছে? ইংলিশ মিডিয়াম English medium problem, a certain number is multiplied with 12, then 10 is added. Then 10 is added to the product. Now sum is divided by 19 to leave quotient 10. Find the number. Problem number 7. Problem number 7. A certain number is multiplied with 12. Then the number multiplied by 12 give product. Now this product is added to 10 give sum, then sum is divided by 19 to leave quotient 10. Then backward calculation আমরা sum find করি, sum equal to 10 into 19, opposite operation, that is division এর opposite operation multiplication, that is 10 into 19 equal to 190 sum. Then product equal to this sum 190 minus 10 equal to 180, and number equal to this product divided by 12 equal to 15. So the certain number is 15. Okay. Next example. My next problem আছে, give an example of cube. Give an example of cube. Problem 8. Example of cube is a dice of ludo. লুডোর ছক্কা সবচেয়ে ভালো উদাহরণ, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে লুডোর যে ছক্কা, অর্থাৎ যে ঘনবস্তুটা আমরা 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা দেখতে পাই, সেটাই হচ্ছে লুডো। হয়েছে? তাহলে এই জিনিসটা, এইটাকে বলা হচ্ছে দ্য ডাইস অফ লুডো। এটা হচ্ছে এক প্রকার কিউবের এক্সাম্পল, এটা একটা কিউবের এক্সাম্পল। হয়েছে? নেক্সট ইংলিশ মিডিয়ামের নেক্সট প্রবলেম, ফাইন্ড মিড প্রপোর্শন অফ 8 and 72. Question number 9, find mid proportion of 8 and 72. Problem number 9 এর solution, mid proportion of 72, তাহলে 8x and 72, 8x and 72, এই x হচ্ছে আমার mid proportion, এই x হচ্ছে আমার mid proportion। এটাকে যদি আমি এখন proportion ফর্মে সাজাই,
এটাকে প্রপোর্শন ফর্মে সাজালে পাবো 8:x প্রপোর্শন x:70। মিড প্রপোর্শন 3 নাম্বারসের মিড প্রপোর্শনের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতে হবে যে আমরা মিড টার্মটাকে দুবার লিখব। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেখো যে প্রোডাক্ট অফ মিন ইকুয়াল টু প্রোডাক্ট অফ x, দ্যাট ইজ x into x equal to 8 into 72, that is x square equal to 8 into 72। এটাকে যদি আমরা x1 লিখি 8 into 22 এর রুট হয়ে যাবে। এখন রুট করার সময় আমাকে এটাকে প্রাইম ফ্যাক্টরে ভেঙে নিই 2 into 2 into 2 আর 72 কে ভাঙলে 2 into 2 into 2 into 3 into 3, তাহলে 2 2 2 এর পেয়ার, তাহলে তিনটে 2 এলো আর একটা 3 এলো ইকুয়াল টু 24। therefore mid proportion of 8 and 72 is 24. Mid proportion of 8 and 72 is 24. বেঙ্গলি মিডিয়ামে দেখি যে প্রবলেমগুলো ডিউ রয়ে গেল। বলেছে একটি ঘনক এর উদাহরণ। একটি ঘনকের উদাহরণ। এটি ঘনক কি জিনিস? ঘনক হচ্ছে এমন এক ঘনবস্তু যার 6টা তল এবং প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কিন্তু সমান। অর্থাৎ একটি ঘনবস্তুর উদাহরণ একটি ঘনবস্তুর উদাহরণ হবে লুডোর ছক্কা। লুডোর ছক্কা এইরকম জিনিসটা আমরা সবাই কম বেশি লুডো খেলেছি। প্রত্যেকটা জায়গায় এরকম ডট ডট দিয়ে কিছু সংখ্যা লেখা থাকতো। আচ্ছা, তাহলে এই হলো আমাদের লুডোর ছক্কা। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে 8 ও 72 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। 8 ও 72 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। 9। তাহলে 8 ও 72 এর মধ্য সমানুপাতি 8 ক এবং 72 লিখতে পারি। তাহলে এরা যদি মধ্য সমানুপাতি ক হয়, 8 ও 72 এর মধ্য সমানুপাতি যদি ক হয়, তাহলে আমরা লিখতে পারবো 8:ক সমানুপাত ক is to 72। অর্থাৎ ক ইন্টু ক সমান 8 গুণ 72। ঠিক আছে, মানে দ্বিতীয় গুণ তৃতীয় সমান প্রথম গুণ চতুর্থ। এটা আমরা সমানুপাতের ক্ষেত্রে জানি, দ্বিতীয় গুণ তৃতীয় সমান প্রথম গুণ চতুর্থ। তখন আমরা এখান থেকে লিখতে পারবো তাহলে ক এর বর্গ সমান 8 গুণ 72, তাহলে ক সমান রুট 8 গুণ 72। এবার যদি আমি এটাকে মৌলিক উৎপাদকের রুটের ভেতরটা ভেঙে নিই, তাহলে 8 কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2 আর 72 কে ভাঙলে 2 গুণ 2 গুণ 2 আর 3 গুণ 3 সমান 1 2 3। তাহলে 2 থাকছে 3টে আর একটা 3 সমান 24। অতএব 8 ও 72 এর মধ্য সমানুপাত হলো 24। 8 ও 72 এর মধ্য সমানুপাত হলো 24। পরের প্রবলেমে যাই। পরের অঙ্ক 10 এর দাগে বলেছে দুটি সংখ্যার যোগফল 360 এবং তাদের গসাগু 45। দুটি সংখ্যার যোগফল 360, তাদের গসাগু 45 হলে সংখ্যা জোড়া নির্ণয় করো। আচ্ছা, সংখ্যাগুলোর কিন্তু
কোনোটাই আমাকে দিয়ে দেওয়া নেই। তাহলে যোগফল 360, এটা 10-এর দাগে যোগফল 360 আর গসাগু 45। অর্থাৎ আমরা এই যোগফলকে গসাগু দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা একটা সংখ্যা পাবো, যে সংখ্যাটাকে আমরা যোগ আকারে প্রকাশ করব। কিরকম না, আমরা জানি যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো গসাগু এর গুণিতক হবে, তাই 360কে যদি 45 দিয়ে ভাগ করি তাহলে পাবো 8। এবার এই 8কে আমরা দুটি মৌলিক সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করব, কারণ সংখ্যাগুলোর যোগফল দেওয়া, তাই মৌলিক সংখ্যার সমষ্টি। তাহলে আমরা এখানে লিখতে পারি 1+7, তাহলে 1 ও 7 পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। আচ্ছা, 2+6 লিখতে পারি, কিন্তু 2 ও 6 পরস্পর কিন্তু মৌলিক নয়, পরস্পর মৌলিক নয়। 3+5, তাহলে এখানেও 3 ও 5 পরস্পর মৌলিক। আবার 4+4, তাহলে এখানে 4 ও 4 তো পরস্পর মৌলিক নয়, কারণ দুটো সমান সংখ্যা কখনোই পরস্পর মৌলিক হতে পারে না, পরস্পর মৌলিক নয়। তাহলে যারা যারা পরস্পর মৌলিক কারা কারা, 1, 7 এবং 3, 5, এই সংখ্যাগুলো থেকে কিন্তু আমি আমার প্রদত্ত যে সংখ্যাগুলোর গসাগু লসাগু বার করতে দিয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাব। অর্থাৎ নির্ণেয় সংখ্যা জোড়া হবে, নির্ণেয় সংখ্যা জোড়া হবে 1 গুণ 45 সমান 45 ও 7 গুণ 45 সমান 315। অথবা এই জোড়াটা হতে পারে, অথবা এই জোড়াটা, তার মানে 3 গুণ 45 সমান 135 ও 5 গুণ 45 সমান 225। তাহলে হয় এইটার সাথে এইটা, না হলে এইটার সাথে এইটা, আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে নির্ণেয় সংখ্যা জোড়া হবে 45 ও 315, অথবা 135 ও 225, যে কোনো একটা। আমি কিন্তু এইটার সাথে এটাকে নিতে পারবো না, তাহলে দেখো যোগফল কিন্তু 360 আর হচ্ছে না, বা এটার সাথেও এটা নিয়ে যোগফল 360 হবে না। আমাকে যদি 45 নিই তাহলে 315, যদি 135 নিই তাহলে 225। এইভাবে কিন্তু আমাকে অঙ্কের উত্তরটা করতে হবে। ইংলিশ মিডিয়াম দেখো, বলেছে HCF of two numbers is 45 and HCF and sum of two numbers is 45 and 360 respectively. Find the possible pair of numbers. Find the possible মানে কোনটা কোনটা হতে পারে। দেখো 10-এর দাগের সমস্যায় নাম্বার 10 ইংলিশ মিডিয়াম কি, the sum is 360 and HCF is 45. Now sum by HCF equal to sum by HCF equal to 360 by 45, that is 8. Now 8 to be expressed 1 plus 7, where 1 and 7 are co-prime. 2 plus 5, 2 and 6 are not co-prime. 3 plus 5, 3 and 5 are co-prime.
4 plus 4, 4 and 4 are not coprime. তাহলে যারা যারা যে পেয়ারটা কোপ্রাইম আমি কিন্তু তাদেরকে নিতে পারবো, যারা কোপ্রাইম নয় তাদের আমরা নিতে পারবো না। তাহলে কি হবে? তাদের জন্য therefore the possible pair of numbers are, যদি 1 নিই তাহলে 1 into 45 equal to 45 and 1 নিলে 7 নিতে হবে, 7 into 45 equal to 315 and or 3 into 45 equal to 315 and 5 into 45 equal to 225. Okay, these are the pair of numbers. If 45 and 315 or sorry এটা 135 and 225. Clear? Okay, next problem এ যাই। next পরের আছে 11 দাগের দুটো সত্য মিথ্যা করতে দিয়েছে। 11 দাগে আমাদের দুখানা করে সত্য মিথ্যা করতে দিয়েছে, যেখানে বলেছে দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা মৌলিক হবে, এবং পরেরটা দিয়েছে প্রতিটা সামান্তরিক হলো রম্বস, কিন্তু প্রতিটা রম্বস সামান্তরিক নয়। তাহলে প্রথম যে বাক্যটা আছে 11 বাংলা মিডিয়ামের 11 দাগের ক, দুটি মৌলিক সংখ্যার যোগফল সর্বদা মৌলিক। সর্বদা মৌলিক মানে যে কোনো দুটো মৌলিক আমি নিই না কেন সর্বদা মৌলিক। অর্থাৎ আমি যদি 2 যোগ 3 নিই আমি 5 পাবো, এখানে 2টা মৌলিক, 3টা মৌলিক, 5টা মৌলিক, ভালো কথা। 2 যোগ 5 নিলেও সেটা 7 মৌলিক, কিন্তু আমি যদি 2 যোগ 7 নিই তাহলে 9, 9টা কি মৌলিক? 9টা মৌলিক নয়। আবার আমি যদি 5 যোগ 7 নিই তাহলেও 12, 12টাও মৌলিক নয়। এরা মৌলিক হয়েছে, দুটো মৌলিকের যোগফল প্রথম দুটো মৌলিক হয়েছে, কিন্তু তারপরে দুটো তো হচ্ছে না। অর্থাৎ কিছু ক্ষেত্রে মৌলিক হতে পারে, আবার কিছু ক্ষেত্রে মৌলিক নাও হতে পারে। যেহেতু সর্বদা কথাটা বলা আছে তাই বাক্যটা মিথ্যা হয়ে গেল, ক্ষয়ের প্রশ্ন কি আছে? ক্ষয়ের দিয়েছে প্রতিটি সামান্তরিক হলো রম্বস। প্রতিটি সামান্তরিক হলো রম্বস, কিন্তু প্রতিটি রম্বস সামান্তরিক নয়। অর্থাৎ আমি যদি একটা যে কোনো সামান্তরিক আঁকি, এটা একটা যে কোনো সামান্তরিক, এই যে কোনো সামান্তরিকটি কি আমি রম্বস বলতে পারবো? পারবো না তো। রম্বস হতে গেলে আমাকে 4টে ধারকে বা 4টে বাহুকে সমান হতে হবে। এখানে 4টে বাহু সমান নয়, তাই আমি সামান্তরিক, এটা সামান্তরিক, অবশ্যই এটা সামান্তরিক, কিন্তু একে আমি রম্বস বলতে পারছি না। তাহলে প্রথম যে কিন্তুর আগে যে বাক্যটা, সেই বাক্যটাই ভুল। তাহলে আমি চোখ বন্ধ করে এটাকেও মিথ্যা লিখে দিতে পারি, আর তারপরেরটা যদি বিচার করি যে প্রতিটি রম্বস সামান্তরিক নয়, প্রতিটা রম্বস তো অবশ্যই সামান্তরিক, কারণ আমি যদি একটা রম্বস আঁকি তাহলে এর বিপরীত বাহুগুলো তো অবশ্যই সমান বা সমান্তরাল। যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় সে তো অবশ্যই একটা সামান্তরিক হবে।
তাহলে রম্বস হলে সামান্তরিক হবেই, কিন্তু সামান্তরিক হলে রম্বস নয়। কিন্তু এখানে বাক্যটা উল্টো দেয়া আছে সামান্তরিক হলেই রম্বস, কিন্তু রম্বস হলেই সামান্তরিক নয়। এটা কিন্তু বিপরীত দেয়া আছে, মানে যে কথাটা দেয়া আছে তার উল্টো কথা দেয়া আছে, তাই কিন্তু এটা মিথ্যা হয়ে গেল। হয়েছে? ইংলিশ মিডিয়াম দেখো একই স্টেটমেন্ট, ট্রু ফলস। Sum of two prime numbers is always composite. Sum of two numbers is always composite. 11. Sum of two numbers is always composite. অলওয়েজ কথাটা বলা আছে সবসময় পসিবল নয়, কারণ এইমাত্র আমি বাংলা মিডিয়ামেও দেখালাম 2 + 3 = 5, এটা হচ্ছে আবার 2 + 5 এটা 7 হচ্ছে, তাহলে এটা কিন্তু কম্পোজিট হলো না। আবার 2 + 7 করলে 9, এটা কিন্তু কম্পোজিট, এটা কিন্তু কম্পোজিট হলো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বাংলা মিডিয়াম আর ইংরেজি মিডিয়ামের প্রশ্নের মধ্যে একটু তফাৎ ঘুরিয়ে দেওয়া আছে। আগেরটা ছিল মৌলিক ছিল বা প্রাইম ছিল, এখানে কিন্তু কম্পোজিট। এই বাক্যটাও সত্য নয়, এই বাক্যটাও সত্য নয়, কারণ অলওয়েজ কথাটা দেয়া আছে। মে বি কম্পোজিট অর মে বি প্রাইম, বাট নট অলওয়েজ কম্পোজিট, বাট নট অলওয়েজ প্রাইম। এইটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 2 + 7 এটা হতে পারে, আবার আমি যদি 7 + 5 নিই এটাও 12, এটাও কিন্তু কম্পোজিট হতে পারলো। তাহলে প্রাইম দিয়েই যে সবসময় কম্পোজিট তৈরি হবে বা সবসময় প্রাইম তৈরি হবে এমনটা বলতে পারছি না। প্রাইমও হতে পারে আবার কম্পোজিট হতে পারে। তাই কিন্তু এই স্টেটমেন্টটা ফলস হয়ে গেল শুধুমাত্র এই অলওয়েজ ওয়ার্ডের জন্য। এই অলওয়েজ ওয়ার্ডটার জন্য কিন্তু এটা ফলস হয়ে গেল। নেক্সট প্রবলেম বি, all rhombuses are parallel. All rhombuses are parallelogram. এটা কিন্তু ট্রু, parallelogram, but all parallelograms are not rhombus. আচ্ছা, এটা কিন্তু ট্রু, কারণ রম্বাস হলে অবশ্যই প্যারালেলোগ্রাম হবে। আমি যদি এইটাকে একটা রম্বাস আঁকি তাহলে এর অপোজিট সাইড অবশ্যই প্যারালাল, আবার এর চারটে সাইড ইকুয়াল, তাহলে রম্বাস হলে সে প্যারালেলোগ্রাম হচ্ছে, বাট প্যারালেলোগ্রাম হলে সে কিন্তু রম্বাস নয়। এটা একটা প্যারালেলোগ্রামের ফিগার, এটা কিন্তু সবসময় রম্বাস নয়, কারণ এর চারটে সাইড কিন্তু সেম হচ্ছে না। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু ট্রু হয়ে গেল, এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু। নেক্সট 12 অঙ্ক থেকে আমরা পরের ভিডিওতে দেখি।